ইউনূস সরকারের বিদায় বাংলাদেশের সবচেয়ে করুণ পরিণতি। এই বিষয়ে কথা বলার জন্য, এই বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ করার জন্যই আসলাম ক্যামেরার সামনে। এইটা বুঝতে হলে আমাদের সর্বপ্রথম যেদিকে নজর দিতে হবে সেটা হলো 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হলো, আওয়ামী লীগের পরিণতি এখন পর্যন্ত এই বিষয়টা যদি আমরা সংক্ষেপে একটু আলোচনা করি, বিশ্লেষণ করি, তাহলে ইউনূস সরকারের পরিণতিটা, সেই ফলাফলটা আমরা হাতে পেয়ে যাব। আওয়ামী লীগ বিশাল বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল। বাংলাদেশ নামক রাষ্ট্রটা জন্ম হওয়ার জন্য যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল। এবং এই রাজনৈতিক দলের যিনি নেতা, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই রাজনৈতিক দলটা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিই লালন পালন করছেন, করে বড় বানিয়েছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষ, যারা নিজেদের দাবি পর্যন্ত জোরালোভাবে উপস্থাপন করতে পারে না, তারাও এই আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটার ডাইহার্ট ফ্যান, সমর্থক। যা কিছু হয়ে যাক, তারা আওয়ামী লীগকে ছাড়বে না। এরকম একটা রাজনৈতিক দলের হঠাৎ করে একটা ম্যাটিকুলাস ডিজাইনের চক্রের মধ্যে পড়ে ক্ষমতাচ্যুত হলো, এবং ক্ষমতাচ্যুত হওয়ার পরে এত এত শক্তি, এত বড় সংগঠন, এত এত নেতা কর্মী সমর্থক, তারপরও দলটি বাংলাদেশের রাজপথে এখন নাই। এই যে সংক্ষেপে আলোচনাটা আমি করলাম, এইটা আপনি একটু ইউনূস সাহেবের সরকারের উপর প্রয়োগ করেন। কিভাবে দেখেন, ইউনূস সাহেব যখন সরকারে আসলো, তখন ইউনূস সরকারের বা ডক্টর ইউনূসের সমর্থনে কারা ছিল, কারা সমর্থন দিছিল যে আপনি প্রধান উপদেষ্টা হন। ডক্টর ইউনূস নিজের মুখে স্বীকার করলেন যে তাদের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। তাহলে প্রথমে আমরা ছাত্রদেরকে ধরে নেই যে ডক্টর ইউনূস সরকার গঠনে ছাত্রদের ব্ল্যাঙ্ক চেক ছিল সবার আগে। তারপরে শিক্ষক সমাজ, তাদেরও ছিল। সাংস্কৃতিক কর্মী, তাদেরও ছিল। আর বাংলাদেশের আওয়ামী লীগের সহযোগী সংগঠন, ভাতৃপ্রতি সংগঠন এবং সমর্থক সংগঠন যারা আছেন, তারা বাদ দিয়ে অন্য যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সক্রিয়, সব কয়টি রাজনৈতিক দল ব্ল্যাঙ্ক চেক দিছিল, মানে পূর্ণ সহযোগিতা এবং সমর্থন জানাছিল ডক্টর ইউনূসের সরকারের প্রতি। তারপর দেশের সাধারণ মানুষের একটা অংশ ডক্টর ইউনূস সরকারকে সাধুবাদ জানাইছিল, স্বাগতম জানাইছিল। তারপরে আমরা যেটা জানতে পারলাম, প্রধান উপদেষ্টা নিজেই জানাইলেন, যদিও আমাদের সন্দেহটা ছিল, তারপরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নিজেই পরিষ্কার করলেন যে না, তোমরা যেভাবে বলতেছো যে তোমরা আমাদেরকে রাষ্ট্রের ক্ষমতায় বসাইছো, এই আন্দোলনটা তোমরা ঘটাইছো, সেটা তোমাদের ভুল ধারণা। বিদেশের মাটিতে কিন্তু এই কথাগুলো তিনি বলছেন। এই আন্দোলনটা ছিল হচ্ছে মেটিকুলাস ডিজাইন করা একটা আন্দোলন, এবং এই আন্দোলনটা 2018 সাল থেকে পরিকল্পনা করা হয়, সূক্ষ্ম পরিকল্পনা, যেটা 2024 সালের 5ই আগস্ট চূড়ান্ত ফলাফল এনে দিয়েছে তাদেরকে, দেশের মানুষদেরকে না। কারণ এক বছর আমরা বুঝতে পারলাম যে এই চূড়ান্ত ফলাফলটা শুধু তাদেরই জন্য। সেইটা দ্বারা আমরা পরিষ্কার হলাম যে বিদেশি শক্তি তাদের ক্ষমতায় বসানোর জন্য ব্যাপকভাবে আর্থিক সহায়তা এবং যত ধরনের সহায়তা তারা করছেন। তার কিছুদিন পরে ভয়েস অফ আমেরিকাকে প্রধান উপদেষ্টা যখন সাক্ষাৎকার দিলেন, সেখানে প্রধান উপদেষ্টা বললেন, প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলেন উপস্থাপক, যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ধানমন্ডির 32 নাম্বার, যেটাকে মুক্তিযোদ্ধাদের আতুরঘর বলা হতো, আতুরঘর বলা হয়, সেই ঘর যখন আগুনে, মানে বুলডোজার কর্মসূচির আগে আগুনে বিনষ্ট করা হলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার সরকারের অভিমত কী, আপনার সরকারের মতামত কী? তখন প্রধান উপদেষ্টার চোখ দুইটা
বড় বড় গোল গোল করলেন, মুখের মাংসপেশি শক্ত করে বললেন। ছাত্ররা বলেছেন এভরিথিং ইজ গন, অতীত বলে কিছু নেই, অতীত সব চলে গেছে, যা কিছু হবে 2024 সালের 5ই আগস্ট থেকে নতুন বাংলাদেশ নতুনভাবে হবে, অতীত সব মুছে ফেলা হয়েছে। সেই দিন থেকেই এই সরকারের পতন শুরু হয়েছে। আমি এই কথাটা তখন থেকেই বলতেছি। সাম্প্রতি 2 দিন আগে আমি একটা এপিসোড করছি, সেখানে আমি বলছি ডক্টর ইউনূস সরকার সেফ এক্সিট খুঁজতেছেন। সেখানে অনেকে আপনারা মন্তব্য করছেন, অনেকেই বলছেন যে তুই বলে, অনেকে তুই বলছেন, অনেকে তুমি বলছেন, অনেকে আপনি বলছেন। তুই জানলি কেমন করে? এখন দেখেন আমি কেমনে জানলাম, এখন মিলেন। এখন ইউটিউবে দেখেন, রাজনৈতিক বিশ্লেষকদের কথা শোনেন, এখন সুশীল সমাজের কথা শোনেন, সোশ্যাল অ্যাক্টিভিস্টের কথা শোনেন, তারাও এই সেভ এক্সিটের কথা তারা এখন বলতেছেন। যাই হোক, সেটা আপনাদের মতামত, মানে আপনাদের বলতে সবাই তো দেন নাই, কেউ কেউ এরকম বলছিলেন যে ডক্টর ইউনূস সেফ এক্সিট খুঁজতেছে, তুই কেমনে জানলি, এরকম কিছু কমেন্ট আমি পাইছিলাম, যার কারণে এই কথাটা বললাম, একটু হালকা হলো মনটা। এখন আসেন, এই সরকারের পতন, এই সরকারের বিদায় বাংলাদেশের সবচেয়ে নির্মম করুণ ইতিহাস হবে। কিভাবে? আওয়ামী লীগের যখন ক্ষমতাচ্যুত হলো আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেওয়া নেতা, তারা শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু শেখ হাসিনার সাথে অবস্থান করছিলেন। তারা জীবনকে বাজি রেখে শেখ হাসিনাকে আগে সেভ করছেন, তারপরে তারা নিজেরা আত্মগোপনে চলে গেছেন, অথবা তারা নিজেরা বিদেশে পলায়ন বলেন বা নিজেদের রক্ষার জন্য চলে গেছেন, যেটাই বলেন সেটা করছেন। এমনকি 1 বছর পরে এসেও আমরা দেখতেছি যে আওয়ামী লীগের সেই সাংগঠনিক যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা 5ই আগস্টের চেয়ে আরও দৃঢ় হয়েছে, আরও শক্ত হয়েছে। তাহলে এত বড় সংগঠন, কেউ কাউকে ছেড়ে যায় নাই, সবাই সবার সহযোগিতা থাকছে, এখন পর্যন্ত তারা সাংগঠনিকভাবে শক্তিশালী পর্যায়ে অবস্থান করতেছে, তারপরও এই দলের এই পরিণতি। আর এখন ডক্টর ইউনূসের দিকে একটু তাকান, ছাত্ররা, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আমি সংক্ষেপে বলবো, তাদের মধ্যে এখন আর ওই 5ই আগস্টের মতো মিল নাই। কী কারণে নাই আপনারা সবাই জানেন। শিক্ষকরা তো 5ই আগস্টের পর থেকে এই সরকারকে সমর্থন জানাতে পারতেছে না। যদি এই সরকারকে আনার জন্য শিক্ষক সমাজও অনেকাংশে কাজ করছেন, তারপরে পারতেছে না। কারণ মানে ওই যে কথাই বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। শিক্ষকদেরকে যেভাবে অপমান করা হলো, অপদস্থ করা হলো, লাঞ্ছিত করা হলো, পদত্যাগ করতে বাধ্য করা হলো, তারপরে কি শিক্ষক সমাজ এই সরকারকে সমর্থন করবে? সংক্ষেপে বলে দিলাম। সাংস্কৃতিক কর্মীরা, অনেক সাংস্কৃতিক কর্মী, নাটকের অভিনেতা, চলচ্চিত্রের অভিনেতা, অনেকেই রাজপথে নামছিলেন, তারা এখন সরে গেছেন। এখন না, অনেক আগেই সরে গেছেন। কারণ এই সাংস্কৃতিক কর্মীরা এই সরকারের আমলে শোরুম উদ্বোধন গেতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়। অনেকে বিদেশে যেতেছেন, তাকে অ্যারেস্ট করে থানা পুলিশে ঢুকে দেওয়া হয়, কারাগারে ঢুকে দেওয়া হয়। বিভিন্নভাবে সাংস্কৃতিক কর্মীদেরকেও কিন্তু হেনস্থা করা হয়েছে এই সরকারের আমলে। এবং অনেক অভিনেতা অভিনেত্রী প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে যে ভুল করছিলাম, সেটা আমরা সবাই দেখছি। তারপরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা এই সরকারকে সমর্থন জানাইছিল, তাদের কথা একটু বলি। তারা কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিছিল, পূর্ণ সমর্থন জানাইছিল। কিন্তু এখন একটু তাকিয়ে দেখেন তো, যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই 5ই আগস্টের পর সেপ্টেম্বর, অক্টোবর বা নভেম্বর পর্যন্ত যে, বা ডিসেম্বর 2024-এর ফুল যে 6 মাস, আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত যে ঐক্যটা ছিল, যে সবার প্রতি সবার একটা মানে ভালো সম্পর্ক ছিল, এই সরকারকে মানে নিঃস্বার্থ সমর্থন ছিল, সেটা কি এখন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? এক কথায় উত্তর হলো না। দেশের সাধারণ মানুষ তো অতিষ্ঠ হয়ে গেছে। এখন বলতেছে যে এই সরকার বা এদের হাত থেকে আমরা কবে মুক্তি পাবো, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, এখানে বলার কিছু নাই। তারপরে আসেন বিদেশি শক্তি। এই সরকারের মূল শক্তি ছিল বিদেশি শক্তি, সেটাও এখন নাই। কিভাবে নাই? ডোনাল্ড ট্রাম্প সরকার
এক বিন্দু ছাড় দিতে চাচ্ছে না ডক্টর ইউনূসকে। সেটা বিস্তারিত আলোচনা আমি এখানে করলাম না। এই বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে আপনি ইউটিউবে সার্চ দিবেন, আমারও ভিডিও আছে, দেখতে পারেন। চীন সে নানান কারণে এই সরকারের প্রতি এখন বিরক্ত, আর ভারত তো 10 পায়ে দাঁড়িয়ে আছে এই সরকার কবে বিদায় নেবে। কারণ ভারত 5ই আগস্টের পরপরই স্পষ্ট করছেন যে নির্বাচিত সরকার ব্যতীত বাংলাদেশের সাথে আগের মতো সুসম্পর্ক স্থাপন করা সম্ভব না তাদের পক্ষে। তাহলে ভারত 10 পায়ে দাঁড়িয়ে আছে। তারপরে কতগুলো ঘটনা ঘটলো, বড় ঘটনা বলি। 5ই আগস্টের পরপরই তো এই সরকারের সুনাম 95% ধসে পড়ছে। যখন মন্দিরে হামলা হলো, মসজিদের মধ্যে মারামারি হলো, মাজার ভাঙচুর হলো, লুটপাট হলো, সারা বাংলাদেশে বুলডোজার কর্মসূচি হলো, মুক্তিযুদ্ধের স্থাপনা, মুক্তিযুদ্ধের স্মৃতি ধুলার সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা হলো। এই সমস্ত কারণে 5ই আগস্টের পরপরে অর্থাৎ 2024 সালেই এই সরকারের সুনাম 95% ধসে পড়ছে। বড় যে ঘটনা সাম্প্রতিক ঘটে গেল, গোপালগঞ্জের ঘটনা, মাইলস্টোনের ঘটনা, এই ঘটনাগুলো এই সরকারকে শুধু দেশের মধ্যে নয় বিদেশেও আর বাদবাকি 5% সেটাও নাই করে দিছে এই দুইটা ঘটনা। তারপর দেখেন মানবিক করিডোর এই সরকারের ছিল এজেন্ডা। আমরা যতটুকু জানতে পারি রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার মাধ্যমে মানবিক করিডোর এবং আমাদের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া। যদিও বন্দরের বিষয়টা মোটামুটি সরকার সাকসেস, কিন্তু মানবিক করিডোরে পরিপূর্ণ ব্যর্থ। তার মানে আপনার যুক্তরাষ্ট্র বলেন বা ইউরোপ কান্ট্রিগুলোর ডিপ স্টেট বলেন, তারাও কিন্তু এখন আর এই সরকার নিয়ে কোনো আশা বা স্বপ্ন তারা দেখতেছেন না। সম্মানিত দর্শক, আমি সম্পূর্ণ আলোচনাটা জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই সরকারের পতন হবে, এই সরকারের বিদায় হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নির্মম বিদায়, নির্মম করুণ পরিণতি হবে। দেখেন আর কিছুদিন পরেই দেখবেন। আমি আওয়ামী লীগের সাথে তুলনা করে দেখালাম। তারপরে আর একটা যে প্রশ্ন সামনে আসবে, সামনেই আলোচনা করতে হবে, সেটা এই ভিডিওর শেষে ছোট্ট করে করি। সেটা হলো এই সরকার বিদায় নেওয়ার পরে বাংলাদেশের কি পরিণতি হতে পারে, এইটা সবচেয়ে বড় প্রশ্ন। আমি অন্য একটা এপিসোড, অন্য একটা অনুষ্ঠান করব, সেখানে বিস্তারিত আলোচনা করব। জাস্ট ছোট্ট করে আমি একটু কি ইঙ্গিত দিচ্ছি আপনাদের। এই সরকার বিদায় নিলে 3টা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা হলো বাংলাদেশের বর্তমানে এই সরকারের আমলে যে পরিস্থিতি তার চেয়ে আরও ভয়াবহভাবে অবনতি হতে পারে। আর একটা সম্ভাবনা হলো যে মোটামুটি স্টেবল, মোটামুটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে মোটামুটি একটা ভারসাম্য বজায় থাকতে পারে। সেরকম উন্নতিও না, সেরকম আবার নিম্নগামীও না, এরকম একটা পরিস্থিতি হতে পারে। আর 3 নাম্বার যে পরিস্থিতি, সেটা যদি ঘটে তাহলে আলহামদুলিল্লাহ, অগ্রিম আলহামদুলিল্লাহ। কি জন্য? যে সর্বোচ্চ পর্যায়ে আমাদের দেশটা চলে যেতে পারে। কারণ বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যে নেতা, তাদের প্রতি সম্মান যে হারে বৃদ্ধি পাচ্ছে, এইটা যদি ক্রমাগত থাকে তাহলে এই দেশ গাণিতিক হারে উন্নতির দিকে যাবে। গাণিতিক হারে। কথাগুলো মিলেন ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আর এক ভিডিও। আল্লাহ হাফেজ।